রিস্ক হচ্ছে অন্য দেশের যুদ্ধে আমরা আক্রান্ত হব কিনা, এটার এই সিকিউরিটি আমাদেরকে কে দেবে? ধরেন চায়নার সাথে যুদ্ধ বাঁধলো, বাংলাদেশের উপর দিয়ে সে অরুণাচলে অথবা উত্তরাঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে সে অস্ত্রের গাড়ি পাঠাচ্ছে, মিলিটারি পাঠাচ্ছে, ডিপ্লয়মেন্ট করতেছে। ওইটাতে যদি আবার চায়না অ্যাটাক করে অথবা চায়না যদি বাংলাদেশকে অবজেকশন দেয়, তখন কি হবে? ভারতের পূর্বাঞ্চলগুলোতে অনেকগুলো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, তারা যদি আমাদের সাথে সম্পর্ক খারাপ করে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান অ্যাটাক করার চেষ্টা করে, তখন আমাদের নিরাপত্তা কে দেবে? বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলবে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন, ঐতিহাসিকভাবে তো ট্রেন লাইন এখানে ছিল, ব্রিটিশ ইন্ডিয়া যেটা ছিল সেখানে তো আমাদের সাথে সারা ভারতের যোগাযোগ ব্যবস্থা ছিল এক সময়, এবং এরকমও ছিল যে বাস সার্ভিস ছিল। লন্ডন থেকে কলকাতা ঢাকা আসা যাইতো সরাসরি বাসে, 45 দিন লাগতো, 30 দিন লাগতো, ঘুরতে ঘুরতে বাস সার্ভিস আসতো। সমস্যা হচ্ছে ইন প্রিন্সিপাল তো এই চালু হওয়াটা, এই কানেক্টিভিটির বিপক্ষে আমরা নই। আমি যেহেতু ইউরোপে লম্বা সময় থেকেছি, আমরা দেখেছি যে সব পক্ষ এখান থেকে বেনিফিটেড হওয়ার সুযোগ আছে, যদি সেটা আন্তরিকতার ভিত্তিতে করা হয়। সেখানে যদি বিগ ব্রাদার, মাতব্বরি, তারপরে তালুকদারি চিন্তা না থাকে কারো মধ্যে, তাহলে সেখান থেকে সেটা বেনিফিট নেবার সুযোগ আছে। প্রশ্ন হচ্ছে এই কানেক্টিভিটিটা তো এখানে আমি দেখতে পাচ্ছি না। এখানে শুধু দেখতে পাচ্ছি ভারতকে করিডোর দেওয়া হচ্ছে, যেই শব্দটা এখানে আলোচনা হয় না। আমরা কোনো জায়গাতে ভারতকে ট্রানজিট দেই নেই, আমরা ভারতকে করিডোর দিয়েছি। করিডোর মানে হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে ভারতের এক অংশ থেকে ভারতের আর এক অংশে যাবে। অতএব এই করিডোর দেওয়ার বেনিফিট আমরা কিভাবে পাব? বেনিফিট অনেকভাবে পাইতে পারি। একভাবে হচ্ছে যে এই ট্রেন নেটওয়ার্কের মধ্য দিয়ে আমিও অন্য দেশে যেতে পারবো, আমি নেপাল যেতে পারবো, আমি ভুটান যেতে পারবো, আমি চায়না পর্যন্ত যেতে পারবো, আমি দিল্লি পর্যন্ত যেতে পারবো। আমার ট্রেনে করে আমি কাশ্মীর যেতে পারবো, আমার ট্রেনে করে আমি মুম্বাই যেতে পারবো, আমার যারা রোগীরা আছে তারা ডাক্তার দেখাইতে চেন্নাই যাবে, বিভিন্ন জায়গায় যাবে। সেটা আমরা পাচ্ছি কিনা। দ্বিতীয় বেনিফিট, আমরা কি টাকা পাচ্ছি কিনা এটার মধ্য দিয়ে। তো আমরা যে ট্রানজিটগুলো সোফার দিয়েছি, আমাদের স্থলবন্দর ব্যবহার করতে দিয়েছি, 23টা স্থলবন্দর আছে বাংলাদেশের সাথে, যেগুলো ভারত এখন ব্যবহার করছে অলরেডি। আমাদের মংলা এবং চিটাগং পোর্ট আমরা ব্যবহার করতে দিয়েছি। আমাদের আকাশসীমা অত্যন্ত সস্তায় কম দামে আমরা ব্যবহার করতে দিয়েছি। আর্থিকভাবে আমরা কতটুকু লাভবান হয়েছি, এটার অর্থনৈতিক একটা ভ্যালু থাকতে হবে তো, যে আসলে আর্থিকভাবে আমরা অনেক টাকা ইনকাম করতে পারছি কিনা। আমাদেরকে বলা হয়েছিল যে আমরা নাকি এখান থেকে বিলিয়নস অফ ডলার ইনকাম করব, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। সে বিলিয়নস অফ ডলারটা কোথায়, কত টাকা আমরা আয় করেছি? আমরা যেটা খুবই সামান্য কত টাকা আয় করেছি। এটার কারণ হচ্ছে এই যে রুটগুলো, যে ট্রানজিটের কথা বলা হচ্ছে, যে রেল নেটওয়ার্কের কথা বলা হচ্ছে, এগুলো দিয়ে ইন্ডিয়ান ব্যবসা হওয়ার কোনো জায়গা আসলে তেমন নাই। এখানে ভারতের ব্যবসায়ীরা এখান থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারবে, এই বাস্তবতাটা নাই। কারণ আপনার আসবে কোত্থেকে? পশ্চিম বাংলা থেকে তো আসামে যাবে, পশ্চিম বাংলা থেকে ত্রিপুরায় যাবে, মেঘালয়ে যাবে, তারপরে নাগাল্যান্ডে যাবে, মিজোরামে যাবে। এগুলো তো খুব গরিব রাষ্ট্র, এখানে তো পণ্য বেচার মতো লোক তো নাই, ক্রয় ক্ষমতা নাই। তো আপনি যদি পণ্যটা দিল্লিতে বিক্রি করতে পারেন, মুম্বাইতে বিক্রি করতে পারেন, কেরালাতে বিক্রি করতে পারেন, আপনার তো লাভ বেশি হবে। তাহলে এমন কিছু কানেক্টিভিটি ভারত চাচ্ছে, এখানে ভারতেরও ইনফ্যাক্ট আর্থিকভাবে কোনো লাভ নাই। তাহলে ভারত চাচ্ছে কেন? ভারতের এখানে নিরাপত্তা সংকট আছে এখানে, যেহেতু চায়নার সাথে যে বর্ডার ভারতের, এই জায়গাটা থেকে বাংলাদেশের দূরত্ব হচ্ছে শিলিগুড়ি পয়েন্টে 14 থেকে 18 মাইল, 21-22 কিলোমিটার এরকম হইতে পারে আর কি। এই যে চিকেন নেক বলা হচ্ছে, যে একটা ছোট্ট একটা করিডোর, বাম পাশে নেপাল, ডান পাশে ভুটান, এই পথটা ঘুরে যখন কলকাতা থেকে আপনাকে উত্তরাঞ্চল থেকে এসে আখাউড়া পর্যন্ত আসতে হয়, ত্রিপুরায় আসতে হয়, তার 2600 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। তাহলে বাংলাদেশের উপর দিয়ে, পদ্মা সেতুর উপর দিয়ে যদি সে সরাসরি যশোর থেকে রওনা হয়ে কুমিল্লা দিয়ে আখাউড়ায় চলে যায়, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে চলে যায়, তার পথ পার হইতে হবে 400 কিলোমিটার। তাহলে কোথায় 2600 কিলোমিটার, কোথায় 400 কিলোমিটার, তার 2200 কিলোমিটার পথ সেভ হইল। তাহলে তার যে এক্সিস্টিং ব্যবসা আছে, এই ব্যবসার খরচ কমে যাবে, পণ্যের দাম কমে যাবে, তার লোকাল গরিব নাগরিকরা কম দামে তার পণ্যটা কিনতে পারবে। তা আমার কি বেনিফিট হবে তাতে?
তাহলে এই বাস্তবতায় দেখতে হবে যে সে একটা প্রচণ্ড নিরাপত্তা সংকটে ভুগতেছে, এবং এই নিরাপত্তা সংকটটা বেশি মানে মাথায় তার কাজ করে 1962 সালের চায়না অরুণাচল দখল করে নেওয়ার সময়। সেখানে একপক্ষীয় যুদ্ধে ভারতকে 3 দিনের ভিতরে সেই রাজ্য দ্বারা দখল করে ফেলছে, সেভেন সিস্টার্সের রাজ্য উপরে। এবং অরুণাচলে রিসেন্টলি দেখলাম 30-35টা জায়গার নাম পর্যন্ত চায়না পরিবর্তন করে দিয়েছে, এটা তারা তাদের নিজেদের রাজ্য মনে করে, তিব্বত থেকে শুরু করে পুরো অঞ্চলটা। তো সেই জায়গাতে তার এখানে কোনো ব্যবসায়িক মানে সুযোগ সুবিধা নেবার সুযোগ নাই। ভারতের একমাত্র বেনিফিটের জায়গা হচ্ছে নিরাপত্তা সংকট। যদি কোনো কারণে তাকে সেভেন সিস্টার্সে যুদ্ধ করতে হয়, তাকে যদি কোনো গেরিলা বাহিনী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমন করতে হয়, তাকে চায়নার চিকেন নেক বন্ধ করে দিলে পিছন থেকে যদি অস্ত্র মালামাল সেনাবাহিনীকে নিতে হয়, সে বাংলাদেশের উপর দিয়ে একটা রাস্তা প্রস্তুত করে রাখতে চাচ্ছে যেন এটা সে করতে পারে। এবং এটার মধ্য দিয়ে যেটা হবে, ভারত বাংলাদেশের উপর দিয়ে তার উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ক্যান্টনমেন্ট এবং যে মিলিটারি বেজ আছে এটার সাথে তারা কানেক্ট করবে। রিস্ক হচ্ছে অন্য দেশের যুদ্ধে আমরা আক্রান্ত হব কিনা, এটার এই সিকিউরিটি আমাদেরকে কে দেবে? ধরেন চায়নার সাথে যুদ্ধ বাঁধলো, বাংলাদেশের উপর দিয়ে সে অরুণাচলে অথবা উত্তরাঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে সে অস্ত্রের গাড়ি পাঠাচ্ছে, মিলিটারি পাঠাচ্ছে, ডিপ্লয়মেন্ট করতেছে। ওইটাতে যদি আবার চায়না অ্যাটাক করে অথবা চায়না যদি বাংলাদেশকে অবজেকশন দেয়, তখন কি হবে? ভারতের পূর্বাঞ্চলগুলোতে অনেকগুলো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, তারা যদি আমাদের সাথে সম্পর্ক খারাপ করে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান অ্যাটাক করার চেষ্টা করে, তখন আমাদের নিরাপত্তা কে দেবে? অতএব এইরকম অনেকগুলো প্রশ্ন এখানে জড়িয়ে আছে। এই প্রশ্নগুলোর সমাধান না করে, আমার কোনো বেনিফিট বিবেচনায় না নিয়ে এই ধরনের রেল করিডোর দেওয়াটা, এটা আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী এবং সুইসাইডাল হবে। আমরা কানেক্টিভিটির পক্ষে, কিন্তু জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে না। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা।
আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আর আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। এক সময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবেসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল।